হচ্ছে shear and diagonal tension in beam. এটা বলার আগে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে তোমাদের মিডের যে সিলেবাস, হ্যাঁ, মিডের সিলেবাস আমরা হয়তো টি বিম পর্যন্ত কভার করতে পারি, আর আমাদের যতটুকু অ্যাভেলেবল ক্লাস থাকবে আমরা সিলেবাসটা কন্টিনিউ করে যাব। তার কারণ হচ্ছে যে মিড পরীক্ষার পরে তো এক থেকে 2 সপ্তাহ আমি অ্যাভেলেবল থাকবো না। হ্যাঁ, সো ওই সময়টা কভার করার জন্য মিডের আগে বা যতগুলো ক্লাস অ্যাভেলেবল থাকে আমরা সিলেবাসটা কন্টিনিউ করে যাব। ঠিক আছে, তো একটু বলে আমি শুরু করতেছি। আজকে দেখবো হচ্ছে শিয়ার অ্যান্ড ডায়াগোনাল টেনশন ইন দ্য বিম। শিয়ার ফোর্স আজকের টপিক কি মিডে থাকবে? কোনটা, এই শিয়ার ডায়াগোনাল টেনশনটা? জি স্যার। এটা সম্ভবত থাকবে না। ঠিক আছে, এটা সম্ভবত থাকবে না, তবে এটা কুইজ বা সিটি এগুলোতে থাকতে পারে। আচ্ছা, শিয়ার ফোর্স ডায়াগ্রাম তোমরা প্লট করছো আগে, শিয়ার স্ট্রেস ক্যালকুলেট করছো। এখন শিয়ার স্ট্রেস ক্যালকুলেশনের যে বেসিক ফর্মুলা, এটা আগের একটা ফর্মুলা, যে স্ট্রেস ইকুয়ালস টু ভিকিউ ওভার আইবি। ভি হচ্ছে শিয়ার, ইউ হচ্ছে স্ট্যাটিক্যাল মোমেন্ট অ্যাবাউট দ্য নিউট্রাল অ্যাক্সিস অফ দ্য পোর্শন, আই হচ্ছে মোমেন্টস অফ ইনার্শিয়া, বি হচ্ছে উইথ অফ দ্য বিম। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটা বিমের যে কোনো ইয়েতে যে কোনো জায়গায় আমরা একটা বিম যদি হয় এরকম রেক্টেঙ্গুলার বিম, তাহলে আমরা বিভিন্ন লেভেলের শিয়ার স্ট্রেসের যে ভ্যালু সেটা এখান থেকে বের করতে পারি, যখন কিউকে আমরা চেঞ্জ করে বিভিন্ন লেভেলে আমরা ক্যালকুলেট করি আর কি। হ্যাঁ, কিউ এর বের করার ফর্মুলা মনে আছে তোমাদের হয়তো, এ ইন্টু ওয়াই। এ হচ্ছে আমি যে লেভেলের স্ট্রেস বের করতে যাচ্ছি, নিউট্রাল অ্যাক্সিস যদি এখানে হয় ফর এক্সাম্পল, তাহলে তার বিপরীতে যে এরিয়াটা আছে, এই এরিয়াটার মোমেন্ট অ্যাবাউট দ্য নিউট্রাল অ্যাক্সিস, এটাই হচ্ছে কিউ। তাহলে যে কোনো জায়গায় আমরা স্ট্রেস বের করতে পারি। এটা পুরনো ফর্মুলা, এটা তোমাদের SM1 SM2 টাইপ করে আসছে। এখন যখন আমরা এখানে যখন বিমের উপর যখন লোড পড়ে, তখন এটা মধ্যে ফ্লেক্সুরাল স্ট্রেস হয় আমরা জানি, তার সাথে সাথে শিয়ার স্ট্রেসও হয়। ঠিক আছে, কারণ আমরা শেয়ার ডায়াগ্রাম প্লট করতে পারি এটার, তো আমরা বুঝি যে কোথায় কীরকম শেয়ার হবে। কিন্তু আরেকটা ব্যাপার যেটা নোটিস করার মতো, সেটা হচ্ছে মনে করো আমরা যদি এই লোডে থাকা অবস্থায় ঠিক নিউট্রাল অ্যাক্সিস থেকে একটা ছোট্ট একটা পার্ট যদি আমরা আলাদা করে দেখি, ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে শেয়ার ফোর্সের যে ভ্যালু দুই পাশে, এটার দুই পাশে দুই রকম ভ্যালু আসবে। কারণ এখানে শেয়ার, মনে করে যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, মনে করে এটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, তার মানে এখানে যে শেয়ারটা আছে তার ভ্যালু, এখন এই শেয়ারের ভ্যালু তো যেহেতু এটা ইনক্লাইন্ড লাইন, এটার এখানে আর এটার এদিকে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু। সো এখানে একটা, বা এটা এতই ছোট, মানে এই 1 নাম্বার ব্লকটা এতই ছোট, আমরা কনসিডার বা অ্যাজিউম করতে পারি যে এই ভি আর এই ভি সমান হবে, এবং তারা বিপরীত দিকে হবে, এবং বিপরীত দিকে হওয়ার কারণে এটা একটা কপল মোমেন্ট তৈরি হবে। সো এটাকে রেজিস্ট করার জন্য হরিজন্টালেও শিয়ার ফোর্স এক্সিস্ট করবে। ঠিক আছে, তখন এই ফোর্সগুলো মিলে এটা নিউট্রাল
অবস্থার মধ্যে আসবে। এখন এই নিউট্রাল অবস্থার মধ্যে যেটা হয়, এই দুটো ফোর্স মিলে একটা রেজাল্টেন্ট তৈরি করে, আবার এই ফোর্স মিলে একটা রেজাল্টেন্ট তৈরি করে। এদিকে রেজাল্টেন্ট হয়, এদিকে রেজাল্টেন্ট হয়, যেটা এখানে দেখানো আছে। এখন এই রেজাল্টেন্টের কারণে এগুলো যেমন কম্প্রেসিভ ফোর্স দিচ্ছে এই জায়গাটাতে, কিন্তু এইটা দিচ্ছে হচ্ছে টেনসাইল। এখন টেনশন যখন পরে, কংক্রিট তো টেনশন নিতে পারে না, তখন সেটা এইদিকে ক্র্যাক হয়ে যায়, ঠিক আছে, যেটা এখানে দেখানো হচ্ছে। ওকে, আচ্ছা, এটা তো নিউট্রাল অ্যাক্সিসে। নিউট্রাল অ্যাক্সিসের বাইরে আরেকটা যদি আমরা ব্লক নিই, ছোট্ট, খুবই ছোট, তাহলে সেখানে নিউট্রাল অ্যাক্সিসের নিচে যেহেতু টেনসাইল স্ট্রেস থাকে, ফ্লেক্সুরাল স্ট্রেস, তাহলে শিয়ারের সাথে এই ফ্লেক্সুরাল স্ট্রেসও থাকবে, এবং এই ফ্লেক্সুরাল স্ট্রেসের কারণে এই রেজাল্টেন্টের সাথে আরেকটু অ্যাঙ্গেল অ্যাড হবে। হ্যাঁ, এই সবগুলো ফোর্সের কারণে সিমিলার ধরনের রেজাল্টেন্ট আসবে। সেখানেও দেখা যাচ্ছে একটা টেনশন জেনারেট করবে এবং ক্র্যাক হতে পারে, ঠিক আছে। সো সব ক্ষেত্রে আমরা দেখতেছি যে শিয়ারের কারণে এবং শিয়ার এবং ফ্লেক্সুরের কারণে এখানে ডায়াগোনাল ক্র্যাক তৈরি হয়, কোনাকুনি ক্র্যাক তৈরি হয়। এবং এই ক্র্যাকটা ডিপেন্ড করে হচ্ছে যেখানে ভি এর ভ্যালু বেশি, সেখানে বেশি ক্র্যাক হবে। তো আমরা শিয়ারের ভ্যালু দেখতেছি হচ্ছে সাপোর্টের কাছে বেশি আছে, এখানে বেশি, তারপর কমতে কমতে এখানে জিরো, তারপর আবার এখানে নেগেটিভ শিয়ার বাড়তে, এরকম। মানে সাপোর্টের কাছে এরকম ক্র্যাক হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে, এরকম ডায়াগোনাল ক্র্যাক হবে শিয়ারের কারণে, ঠিক আছে। যেটা আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখি যে শিয়ার ক্র্যাকিং গুলো সাপোর্টের কাছে একটু ডায়াগোনাল টাইপের, কোনাকুনি টাইপের হয়। আর একটু আর যেটা একদম বিমের প্রায় সেন্টারে, এই ক্র্যাকগুলো আসলে ফ্লেক্সুরাল ক্র্যাক, টেনশন ক্র্যাক জন্য, আর এগুলো হচ্ছে শিয়ারের ক্র্যাক। ওকে, এবং আমরা যদি ইন বিটুইন যেটা হয়, ফ্লেক্সুরাল ক্র্যাকের সাথে শিয়ার ক্র্যাক মিক্স হয়ে এটা ডায়াগোনাল, এটা এই থাকে। তো এরকম শিয়ারের কারণে এই ফেলিউরের টেন্ডেন্সি থাকে অনেক। তো এই ফেলিউরের জন্য আমাদেরকে শিয়ারের জন্য প্রপারলি ডিজাইন করতে হয়। ফ্লেক্সুরালের জন্য যেন আমরা লংজিটিউডাল বার দিই, শিয়ারের জন্য নির্দিষ্ট কিছু বার দিতে হবে, এই ডায়াগোনাল টেনশন যেন না হয় বা শিয়ার যেন ফেল না করে। আচ্ছা, এখন এই রিইনফোর্সমেন্ট দেওয়ার আগে আমরা দেখি যে এই টোটাল শিয়ার, কংক্রিটের যে শিয়ার নেওয়ার ক্ষমতা, সেটা থেকে আসে। এটা একটা মেম্বারের শিয়ার স্ট্রেংথ কিছুটা আসে কংক্রিট থেকে, কিছুটা আসে রিইনফোর্সমেন্ট থেকে, শিয়ারের জন্য যে রিইনফোর্সমেন্ট আমরা দেবো সেটার থেকে। এবং কংক্রিটের জন্য যেটা দেয়, কংক্রিট নিজে এই পরিমাণ শিয়ার, মানে একদম প্লেন কংক্রিট উইদাউট এনি রিইনফোর্সমেন্ট, তারা এতটুকু পরিমাণ শেয়ার ক্যারি করতে পারে, ঠিক আছে। এখানে একটা ফাই সহ ডিজাইন সেফ এর জন্য ফাই অ্যাড করতে হবে। ফাইয়ের ভ্যালু শেয়ারের ক্ষেত্রে 0.75, ঠিক আছে, এটা ফ্ল্যাট ভ্যালু, এটা সবসময় শেয়ারের ক্ষেত্রে আমরা 0.75 ইউজ করবো। তাহলে টোয়াইস ল্যামডা রুট ওভার এফসি প্রাইম বিডি, এখানে ল্যামডা হচ্ছে নর্মাল কংক্রিটের জন্য ল্যামডার ভ্যালু 1। তাহলে এখান থেকে আমরা কংক্রিটের শিয়ার স্ট্রেংথ সম্পর্কে ধারণা পাই। এখন অ্যাপ্লাইড যে শিয়ার, এখানে বাইরের লোডের কারণে যে শিয়ারটা আসতেছে, সেইটার কংক্রিট কতটুকু নিতে পারছে সেটা আমরা জানতে পারি। তাহলে বাকি অংশের জন্য যদি এর থেকেও ভিএন বা ভিইউ যদি তার থেকে বেশি হয়, তাহলে আমার জন্য এখানে শেয়ারের জন্য রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে, ঠিক আছে। এখন শেয়ারের রিইনফোর্সমেন্ট বা ওয়েব রিইনফোর্সমেন্ট, বিডব্লিউ কেন বলা ছিল এখানে? বিডব্লিউ মানে হচ্ছে, ধরো সাধারণত উইথ গুলোকে ডাব্লিউ দিয়ে বলে, কারণ অনেক সময় টি বিম যদি হয়, ঠিক আছে, তাহলে এখানে এটাকে বলতেছে বি আর এটাকে বলতেছে বিডব্লিউ, ঠিক আছে। এরকম কনফিউশন গুলো যাতে না হয়, এজন্য বিডব্লিউ দেয় ওয়েবের, আর রিইনফোর্সমেন্ট গুলো সবসময় ওয়েবে দেওয়া হয়, এই জন্য ওয়েব রিইনফোর্সমেন্ট বলে।
বুঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে ওয়েব রিইনফোর্সমেন্ট গুলো কেমন দেয় বা শিয়ারের জন্য যে রিইনফোর্সমেন্ট দেয় সেগুলো দেয় হচ্ছে ভার্টিক্যাল স্টির আপ হিসেবে। এরকম ভার্টিক্যাল স্টির আপ বলে এগুলোকে, রিং এর মতো। এই যে রিং গুলো এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম, এরকম বিভিন্ন রকমের হতে পারে। তোমরা তো বিল্ডিং কনস্ট্রাকশনের বিম যখন ঢালাই করার আগে হয়তো দেখছো যে এরকম অনেকগুলো রিং বিমের মধ্যে থাকে। এবং আমরা যদি একটু ডিটেইলে দেখি যে বিভিন্ন ওপেন এন্ডেড হতে পারে, ক্লোজ এন্ডেড হতে পারে, হ্যাঁ, বিভিন্ন রকম। তবে কিছু কিছু ক্ষেত্রে সব ধরনের অ্যারেঞ্জমেন্ট ব্যবহার করা যায় না। যেমন আর্থকুয়েক রেজিস্ট্যান্ট ডিজাইনে আমরা এই ধরনের ওভারল্যাপ টাইপের এগুলো ইউজ করা ঠিক না। মানে বলে যে এটা যেন অ্যাটলিস্ট 135 ডিগ্রি হয়, 135 ডিগ্রি বেন্ট যেন থাকে এর মধ্যে। যে এটা, হ্যাঁ, যেমন এই যে এই বেন্টটা যেন 135 ডিগ্রি হয়, এটা বলা থাকে। বিশেষ করে আর্থকুয়েক প্রোন এরিয়াগুলোতে এই শিয়ারের ডিজাইনগুলো বা বেন্টগুলো এরকম থাকে। হ্যাঁ, তো এখানে এই ভার্টিক্যাল স্টিরাপ দেওয়ার কারণে যেটা হয়, এই ডায়াগোনাল ক্র্যাক গুলোকে সে অ্যারেস্ট করে বা কন্ট্রোল করে আর কি। শিয়ারের যে ফেলিওর সেটা থেকে বিমকে সেভ করে। এটি হচ্ছে কংক্রিটের নিজস্ব শিয়ার ক্যাপাসিটির অতিরিক্ত যে শিয়ার, সেটাই স্টিরাপ যেগুলো সেগুলো টেক কেয়ার করে। তো এখন আমরা যত বেশি স্টিরাপ দিব তত বেশি এটা শিয়ারের দিক থেকে স্ট্রং হবে। ঠিক আছে, এখন বেশি দেওয়ার ব্যাপারটা ডিপেন্ড করে হচ্ছে আমরা কত ঘন করে দিব, তাহলে বেশি দেওয়া হলো। আরটা হচ্ছে কত ডায়ার স্টিল আমরা ইউজ করবো। যদি বেশি ডায়ার দিই তাহলে বেশি স্ট্র্যাপ দেওয়া হবে। সাধারণত বিমের মধ্যেই স্ট্র্যাপ দেওয়া হয়, তবে অন্য ফ্লোরের ক্ষেত্রে বা হলো কোর বা ডেক এগুলোতে এরকম স্ট্র্যাপ দেওয়া হয় না। এখন শিয়ারের ডিজাইনটা আমরা কিভাবে করি? শিয়ারের ডিজাইন আমরা করি হচ্ছে অ্যাপ্লাইড শিয়ার থেকে নমিনাল শিয়ার ইনক্লুডিং দ্য 5 ফ্যাক্টর যেন বেশি হয় বা অ্যাটলিস্ট অ্যাট পার থাকে, তখনই শিয়ার ডিজাইনটা কমপ্লিট হয়। এখন এই 5VN এটার দুইটা পার্ট, এটা হচ্ছে ভিসি আর এটা হচ্ছে ভিএস। এটা হচ্ছে শুধুমাত্র কংক্রিটের ক্যাপাসিটি আর এটা হচ্ছে স্টিরাপ বা ওয়েব রিইনফোর্সমেন্টের ক্যাপাসিটি। তাহলে এই দুইটা মিলেই এই অ্যাপ্লাইড শিয়ার থেকে যদি বেশি হয় তাহলে আমাদের ডিজাইনটা হবে। এখানে ফাইভ এর ভ্যালু সবসময় 0.75। তো আমরা ডিজাইন শুরু করার জন্য আমরা এই দুটো ইকুয়াল ধরে শুরু করতে পারি, তারপর এখান থেকে নেসেসারি ফর্মুলেশন গুলো ইউজ করে আমরা এই পার্টটা ডিজাইন করতে পারি। এবং এটার যে স্টিরাপ গুলোর যে বললাম যে স্পেসিং, হ্যাঁ, সেই স্পেসিং এর কিছু ইয়ে থাকে। ভার্টিক্যাল স্টিরাপের ম্যাক্সিমাম স্পেসিং এর একটা ক্রাইটেরিয়া আছে। এই তিনটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে D/2 24 ইঞ্চি, অথবা আরেকটা ভ্যালু যেটা এভি। এখানে এভি হচ্ছে স্টিরাপের ক্রস সেকশনাল এরিয়া, এবং FY হচ্ছে স্টিরাপের যে স্টিলের গ্রেড বা ইল্ড স্ট্রেংথ। তাহলে এই তিনটা থেকে যেটা স্মলেস্ট, সেই স্মলেস্ট ভ্যালুটাই হবে এস ম্যাক্স বা ম্যাক্সিমাম স্পেসিং অফ দ্য স্টিরাপ। এবার যদি আমরা স্টিরাপ দিব, সেটার যে ম্যাক্সিমাম স্পেসিং একটা বার থেকে একটা বারের বা একটা স্টিরাপ থেকে একটা স্টিরাপের যেই স্পেসিং অ্যালাউবল ম্যাক্সিমাম, সেটা হচ্ছে এটা। এখানে এই ক্রাইটেরিয়ার জন্য দুইটা কন্ডিশন দেওয়া আছে।
এটা ভিএস লেস দেন 4 √fc প্রাইম বিডি এবং নট মোর দেন 8 √fc প্রাইম বিডি। এসিআই কোডের যে রিকোয়ারমেন্ট সেটা বলে যে কিছু রিকোয়ারমেন্ট আছে যে স্টিরাপের যদি এরকম 90 ডিগ্রি বেন্ড হয়, তাহলে যদি নাম্বার 5 বা তার থেকে ছোট স্টিরাপ ইউজ করে আমরা এই স্টিরাপটা দেই, তাহলে এই লংগিটিউডিনাল বারের ওভার দ্য বেন্ড এটা 6 ডিবি পর্যন্ত হতে হবে। 6 ডিবি মানে 6 মাল্টিপ্লাইড বাই ডায়া অফ দ্য বার ডায়া। কোন বার ডায়া? এই যে এটার ডায়াটা। ওকে, এবং এফওয়াইটি যদি লেস দেন 4000 psi হয়, লেস দেন অর ইকুয়াল টু। যদি মোর দেন 4000 psi FY হয়, তাহলে 90 ডিগ্রি বেন্ডের ক্ষেত্রে এটা কিন্তু 12 ডিবি হয়ে যাবে। আর 135 ডিগ্রি আর্থকুয়েক রেজিস্ট্যান্ট ডিজাইনের ক্ষেত্রে এটা 6 ডিবি বাট নট লেস দেন 2.5 ইঞ্চ। সো এই কিছু রিকোয়ারমেন্ট আছে এবং আরো এগুলোই। হ্যাঁ, আচ্ছা, এখন লোকেশন অফ ক্রিটিক্যাল শিয়ার। আমরা দেখছি যে একটা সিম্পলি সাপোর্টেড বিমের সাপোর্ট যদি এখানে যদি সিম্পলি সাপোর্ট থাকে, এখানে যদি লোড থাকে, তাহলে এখানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম হয় এরকম। ঠিক আছে, তাহলে এই শিয়ার ফোর্স ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা দেখতেছি সাপোর্টের কাছে সবচেয়ে বেশি, সাপোর্টের কাছে সবচেয়ে বেশি। হ্যাঁ, তাহলে এই বেশিটাই তো সবচেয়ে আমাদের ডিজাইনের জন্য অ্যাপ্লিকেবল হওয়া উচিত, যেহেতু সবচেয়ে বেশি। কিন্তু এসে বলে যে না, সবচেয়ে বেশিটা না, আসলে ক্রিটিক্যাল হয় যে কলাম ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে যে শেয়ারের ভ্যালুটা থাকে, ওটাই সব হচ্ছে ক্রিটিক্যাল শেয়ার। ঠিক আছে, কলাম ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে, ডি হচ্ছে এখানে ইফেক্টিভ ডেপথ অফ দ্য বিম, এই বিমের ইফেক্টিভ ডেপথ। এখানে যে স্টিল আছে, লংজিটিউডিনাল স্টিল, সেটাই। তাহলে কলাম ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে। আর যদি কন্টিনিউয়াস বিম হয়, তাহলে দুদিকেই ডি ডিস্টেন্স দূরে ক্রিটিক্যাল শেয়ারটা মানে স্টে করে, বা ওই শেয়ারের ভ্যালুটা আমাদের ডিজাইনের জন্য ধরতে হয়। তারপরে আরেকটা ক্রাইটেরিয়া আছে যে মিনিমাম ওয়েব রিইনফোর্সমেন্ট। হ্যাঁ, যদি এই যে মনে করো শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আমি আবার একটু প্লট করি, এরকম ছিল শিয়ার ফোর্স ডায়াগ্রাম। তো এই শিয়ার ফোর্স ডায়াগ্রামের এখানে ম্যাক্সিমাম শেয়ার আস্তে আস্তে কমতে 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 এখানে এসে 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের থিওরিটিক্যালি 0 যেখানে শেয়ার, সেখানে কোনো ওয়েব রিইনফোর্সমেন্ট লাগার কিছু তো শোনা যায় না। শেয়ারের ভ্যালু কমতে কমতে যেখানে 0 আসে, থিওরিটিক্যালি সেখানে কোনো শেয়ার রিইনফোর্সমেন্ট প্রয়োজন হয় না থিওরিটিক্যালি। বাট এসিআই বলে যে যেখানে if the VU shear at factor of loads is no longer larger than VC, the theoretical no reinforcement, মানে আমরা যদি কংক্রিটের নিজস্ব যে শেয়ার ক্যাপাসিটি আছে, মনে করো ওই যে ভিসি কংক্রিটের শেয়ার ক্যাপাসিটি যেটা টোয়াইস ল্যামডা যে ফর্মুলাটা ছিল √fc প্রাইম সামথিং, তো সেই দিক থেকে যে ভ্যালুটা পাই, সেটা মনে করো এখানে এখানে স্যার কিছু শোনা যায় না। কি করা যায়, মনে করো এই টোটাল শেয়ারের মধ্যে এটা এখানে হচ্ছে ভিইউ টোটাল অ্যাপ্লাইড শেয়ার। এখন এটা কমতে কমতে এমন একটা ভ্যালুতে আসলো যে যেখানে কংক্রিটের ক্যাপাসিটি সমান হলো।
ঠিক আছে, ভিসির সমান। তো তার মানে এরপরে এখান থেকে এতটুকু পর্যন্ত আসলে কংক্রিট নিজেই শেয়ারে টেক কেয়ার করতে পারবে। তার মানে এই অংশে কোনো স্টিরাপ প্রয়োজন হবে না। ঠিক আছে, থিওরিটিক্যালি তাই বলে, কিন্তু এসিআই বলে যে না, এতটুকু অংশ আসলে ফাঁকা রাখা যাবে না। এখানে একটা মিনিমাম ওয়েব রিইনফোর্সমেন্ট অবশ্যই প্লেস করতে হবে, যেটা একটা ফর্মুলার মাধ্যমে আমরা বের করতে পারি। এখানে এস হচ্ছে লঙ্গিটিউডাল স্পেসিং অফ দ্য ওয়েব রিইনফোর্সমেন্ট, এভি হচ্ছে ক্রস সেকশন এরিয়া অফ দ্য স্টিরাপ। ঠিক আছে, তো এভি মিনটা মেনটেন করতে হবে। এবং যেটা বলে আসলে এসিআই যে শুধুমাত্র 5 ভিসি না, হাফ 5 ভিসি পর্যন্ত তোমাকে ওয়েব রিইনফোর্সমেন্ট ইউজ করতে হবে। হাফ 5 ভিসি মানে আমি যদি ওয়েব শেয়ার ডায়াগ্রামটা যদি অর্ধেক প্লট করি, তাহলে মনে করো যে এখানে যদি ভিসির ভ্যালু হয় বা 5 ভিসির ভ্যালু হয়, এখানে মনে করো যে সবচেয়ে ম্যাক্সিমাম কমতে 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 এখানে আসলো, এটা হচ্ছে 5 ভিসি, তারও অর্ধেক, হাফ 5 ভিসি এখানে। তার মানে এতটুকু অংশ পর্যন্ত আমি ওয়েবে আমাকে স্টির আপ দিতে হবে। তারপরে আসলে আর থিওরিটিক্যাল বলো অথবা প্র্যাকটিক্যালিও বলো, আমাকে ওয়েব রিইনফোর্সমেন্ট দিতে হয় না। এজন্য অ্যাকচুয়াল কনস্ট্রাকশন দেখা যায় যে বিম যেখানে আছে, এখানে সাপোর্টের কাছে অনেক ঘন ঘন করে স্টির আপ থাকে, আস্তে আস্তে স্পেসিং বাড়তে থাকে, বাড়তে বাড়তে তো মাঝখানে আর দেয় না, তারপর আবার এদিক থেকে উল্টা দিক থেকে শুরু হয়ে সাপোর্টের কাছে গিয়ে ঘন হয়ে যায়। এরকম তোমরা নেক্সট টাইম স্টির আপ গুলো যদি দেখো কোনো কনস্ট্রাকশনে, একটু খেয়াল করবা যে স্পেসিং গুলো কিভাবে দেয়, ঠিক আছে, এবং কোথায় দেয় এবং কোথায় দেয় না। আচ্ছা, তো এখন এটার ওয়েব এনফোর্সমেন্টের যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো আসলে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে এই এই যে একটু আমি দেখালাম যে কোথায় কোথায় ওয়েব রিইনফোর্সমেন্ট হবে, কোন লেন্থের কতটুকু অংশ ওয়েব রিইনফোর্সমেন্ট দেওয়া হবে, এটা বের করার একটা পার্ট। আর দ্বিতীয় পার্ট হচ্ছে যে এই যে স্টিরাপগুলো যে আমরা দিব, ওই লোকেশনে যে স্টিরাপগুলো দিব, সেই স্টিরাপের স্পেসিংগুলো কি হবে এবং কত ডায়ার স্টিরাপ আমরা ইউজ করব। ঠিক আছে, সো এই দুইটা জিনিস বা এটা হচ্ছে এই দুইটা মিলেই হচ্ছে ওয়েব রিইনফোর্সমেন্টের বা শেয়ার রিইনফোর্সমেন্টের ডিজাইন। তাহলে দুইটা পার্ট আমরা যদি একটু দেখাতে চাই, আমি বেটার বইয়ে চলে যাই, এই প্রেজেন্টেশনটা একটু অফ করে। ওয়ানটা আছে, এটা একটু জাস্ট ওয়ার্ম আপ একটা প্রবলেম আছে এখানে। আমরা যে ডিসকাশনে বলছি যে কংক্রিটের নিজস্ব কিছু শিয়ার রেজিস্ট্যান্স আছে, তাহলে সেটাকে ইউজ করে এখানে বললো যে বিম উইদাউট ওয়েব রিইনফোর্সমেন্ট, হ্যাঁ, একটা রেক্টেঙ্গুলার বিম ডিজাইন করতে হবে যেটা একটা শেয়ার ক্যারি করে হচ্ছে ভি ইকুয়াল টু 27 কি। যদি কোনো ওয়েব রিইনফোর্সমেন্ট ইউজ করা না হয়, তাহলে হোয়াট ইজ দ্য মিনিমাম ক্রস সেকশন রিকোয়ার্ড ফর দ্য শেয়ার। ঠিক আছে, বিমের সাইজটা কি হবে যদি আমি কোনো ওয়েব রিইনফোর্সমেন্ট দিতে না চাই, তাহলে 27টি শেয়ারের জন্য আমার বিমের সাইজটা কি হবে। ঠিক আছে, এটা খুব ছোট্ট একটা প্রবলেম। এখন যদি কোনো ওয়েব রিইনফোর্সমেন্ট দেওয়া না লাগে, তাহলে
বললো যে VU is no longer than half of the design share 5VC, মানে হাফ 5VC থেকে VU-টা যদি কম থাকে তাহলে কোনো ওয়েব রিইনফোর্সমেন্ট লাগবে না, আমরা সেটা দেখছিলাম। ঠিক আছে, তো হাফ 5VC এটা হচ্ছে এই অংশটা, এই অংশটা হচ্ছে হাফ 5VC, এই যে হাফ 5VC মানে কংক্রিটের শিয়ার ক্যাপাসিটি। এটাকে আমরা ইকুয়েট করতেছি, সমান করতেছি VU এর সাথে। ঠিক আছে, তাহলে VU এর সাথে যদি ইকুয়েট করি, এখানে BD যে অংশটা আছে এই BD-টা আমরা সলভ করতে পারবো। সলভ করলে এটা আমরা পাচ্ছি 569 ইঞ্চি স্কোয়ার। তাহলে টোটাল ক্রস সেকশন যদি B ইন্টু D, মানে যে B ইন্টু ইফেক্টিভ ডেপথের যে ভ্যালু, যে B ইন্টু D স্টিল যদি থাকে, তো একটা সুইটেবল বা প্র্যাকটিক্যাল একটা রেশিও তুমি কনসিডার করতে পারো। যেমন এখানে ধরা হয়েছে যে B যদি 18 ইঞ্চ হয় আর D যদি 32 ইঞ্চ হয়, তাহলে এই 569 ইঞ্চি স্কোয়ার এরিয়াটা স্যাটিসফাই করে, তো সেটাও করতে পারো। অথবা তুমি যদি B যদি 12 ইঞ্চ কনসিডার করো, তাহলে D হবে 24 ইঞ্চ, এভাবেও কনসিডার করতে পারো। তাহলে এতটুকু অংশ যদি আমরা কংক্রিট এরিয়া প্রোভাইড করি, তাহলে এখানে কোনো ওয়েব রিইনফোর্সমেন্ট প্রয়োজন হবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে এই জন্য বললাম যে কংক্রিটের শেয়ার ক্যাপাসিটি ব্যবহার করে আমরা কংক্রিট সেকশন তৈরি করতে পারি। এটা জাস্ট ফর অ্যানালিটিক্যাল প্রবলেম বা আমাদের জাস্ট প্র্যাকটিসের প্রবলেম। বেসিক্যালি কোনো প্র্যাকটিক্যাল কনস্ট্রাকশনে এইরকম শেয়ার রিইনফোর্সমেন্ট ছাড়া কোনো বিম কিন্তু কনস্ট্রাক্ট হয় না। ঠিক আছে, তো এতটুকু পর্যন্তই থাক আজকে, সময় 8টা বাজতেছে। তো আর আমরা কন্টিনিউ না করি, আমরা নেক্সট ক্লাসে আমরা দেখবো যে ডিজাইন শেয়ারের যে ডিজাইন দুইটা পার্ট কথা বললাম, যে কোন অংশে ওয়েব রিইনফোর্সমেন্ট লাগবে আর যে অংশে লাগবে সেখানে স্পেসিং এবং বারটা কি হবে, সেটা আমরা নেক্সট ক্লাসে আমরা দেখবো। ওকে, জি স্যার। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। সিঙ্গলি রিইনফোর্সের উপর তোমাদের ক্লাস টেস্ট হওয়ার কথা ছিল, সেটা তো নিতে পারি নাই। তো আমি ভাবছিলাম যে ক্লাস টেস্টে যদি সিঙ্গলি রিইনফোর্সটা কভার হয়ে যায়, সেটা আমি নিজে আর দিতাম না। এখন আমাকে একটু রিথিঙ্ক করতে হবে আসলে, তো আমি 2-1 দিনের মধ্যে তোমাদেরকে জানাবো। ঠিক আছে।